রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের নির্বাচন বানচালের ষড়যন্ত্র ভারতের। পাকিস্তানের F-17 ফাইটার জেট বিক্রির হিড়িক দিশেহারা ভারত। সৌদি পাকিস্তান ত্রিদেশীয় জোটে তুরস্ককে অন্তর্ভুক্ত করতে 1 মাসের 17 দফা বৈঠক। ট্রাম্প বলেছেন, ইরান যদি আমাকে হত্যার চেষ্টা করে তাহলে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে। বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ভণ্ডুল করার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে ভারত। নির্বাচনকে ভণ্ডুল করতে না পারলেও অন্তত একে যতটা সম্ভব বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করা যায়, এবার সে উদ্যোগ নিয়েছে নয়াদিল্লি। এরই অংশ হিসেবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে তাদের দূতাবাস ও উপদূতাবাসে কর্মরত সব কর্মকর্তা কর্মচারীদের পরিবারকে দেশে পাঠানোর পরামর্শ দিয়েছে। এর কারণ হিসেবে ভারত বাংলাদেশের নিরাপত্তা সংকটের কথা উল্লেখ করেছে। বস্তুত এর মাধ্যমে মূলত ভারত দেখাতে চাইছে বাংলাদেশের নির্বাচন ঘিরে বড় মাত্রায় নিরাপত্তাহীন বিরাজ করছে এবং এখানে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ নেই। বিশ্লেষকদের মতে, এছাড়া ভারতের পক্ষ থেকে ঢাকায় তাদের কূটনীতিকদের পরিবার সম্পর্কে এ ধরনের নির্দেশনা দেওয়ার বর্তমানে আর কোনো কারণ নেই। ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা PTI মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে উল্লেখ করে প্রকাশ করেছে এ খবর। বাংলাদেশের রাজধানী ঢাকায় ভারতীয় দূতাবাস এবং চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীতে উপদূতাবাস রয়েছে। PTIর খবরে বলা হয়েছে, দূতাবাস কর্মকর্তা কর্মচারীদের পরিবারকে দেশে পাঠানোর পরামর্শ দেওয়া হলেও দূতাবাস ও উপদূতাবাসের স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে। অপরদিকে অন্য এক খবরে বলা হয়েছে, ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের পতিত মাফিয়া শাসক শেখ হাসিনা আগামী শুক্রবার ভারতে অবস্থিত সমস্ত বিদেশি সাংবাদিকদের সাথে জুম বৈঠক করবেন। এই বৈঠকে তিনি বাংলাদেশের আসন্ন নির্বাচনের বিরুদ্ধে বিদেশিদের কাছে মিথ্যা ও অপপ্রচার চালাবেন বলে আশঙ্কা করছেন অনেক বিশ্লেষক। তাদের মতে বাংলাদেশ সরকারের উচিত ভারতে পলাতক শেখ হাসিনার এ ধরনের সমস্ত অপতৎপরতা বন্ধে জোর উদ্যোগ গ্রহণ। নয়াদিল্লি যেন শেখ হাসিনাকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের গুটি হিসেবে ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ অপরিহার্য হয়ে পড়েছে বাংলাদেশ সরকারের জন্য। গত ডিসেম্বর মাসে শরীফ ওসমান হাদিকে গুলি ও পরবর্তীতে তার শাহাদাতের ঘটনা ঘিরে বাংলাদেশ ভারত উত্তেজনা তীব্র আকার ধারণ করে। কারণ শেখ হাসিনার মতো শরীফ ওসমান হাদির হত্যাকারীও পালিয়ে আশ্রয় নিয়েছে ভারতে। পরবর্তীতে বিশ্বকাপ T20 ক্রিকেট নিয়ে আরেক দফা উত্তেজনা শুরু হয় দুই দেশের মধ্যে, যা এখনো চলমান। এর মধ্যে ঢাকায় অবস্থানরত ভারতীয় কূটনীতিকদের প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার মাধ্যমে উঠে এলো বাংলাদেশের বিরুদ্ধে ভারতের অব্যাহত ষড়যন্ত্রের বিষয়টি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি বলেছেন, নির্বাচনকে বানচাল করার জন্য দেশে বিদেশে গভীর ষড়যন্ত্র চলছে। তারই প্রমাণ পাওয়া গেল ভারতের সর্বশেষ এই উদ্যোগের মাধ্যমে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে যে F-17 ফাইটার জেটের কারণে পাকিস্তান রাতারাতি একটি বৈশ্বিক সমরাস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। বর্তমানে 13টি দেশ পাকিস্তান থেকে F-17 নামক 4.5 জেনারেশন মাল্টিরোল ফাইটার জেট কেনার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে 6 থেকে 8টি দেশের সাথে আলোচনা অ্যাডভান্স পর্যায়ে পৌঁছেছে। কেবল F-17 ফাইটার জেট নয়, এর সাথে উইপন সিস্টেম, ড্রোন ও প্রশিক্ষণ বিমানও কিনবে দেশগুলো। প্রকাশিত খবরে বলা হয়েছে, বর্তমানে F-17 ফাইটার জেট সহ প্রায় $20 বিলিয়ন মূল্যের অস্ত্র বিক্রি পাইপলাইনে রয়েছে পাকিস্তানের। অপর একটি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে যে F-17 ফাইটার জেট, ড্রোন বিমান ও প্রশিক্ষণ বিমানের অর্ডার নিয়ে বর্তমানে হিমশিম খাচ্ছে পাকিস্তান। কিন্তু ভারত তাদের নিজস্ব নির্মিত তেজাস ফাইটার জেটের প্রতি কোনো আন্তর্জাতিক ক্রেতা আকৃষ্ট করতে পারছে না, অনেক চেষ্টা ও তদবির করেও। এ নিয়ে চূড়ান্ত হতাশায় নিমজ্জিত বর্তমানে ভারত। ভারতের অনেক আশা ছিল তেজাস যুদ্ধ বিমানের সাহায্যে সমরাস্ত্র রপ্তানি বাজারে বড় আকারে প্রবেশের। সে লক্ষ্যে সর্বশেষ গত বছর নভেম্বরে দুবাই এয়ার শোতে অনেক আশা নিয়ে অংশগ্রহণ করেছিল ভারত, কিন্তু সেখানে স্টান্ট দেখাতে গিয়ে বিধ্বস্ত হয়েছে তেজাস যুদ্ধ বিমান। তারপর এই যুদ্ধ বিমান রপ্তানির সমস্ত আশা তিরোহিত হয় সেখানেই। ভারত অন্তত চেয়েছিল বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ায় তাদের অনুগত প্রতিবেশী দেশের কাছে যে কোনোভাবে এই যুদ্ধ বিমান গছিয়ে দিতে, কিন্তু বাংলাদেশে 24 জুলাই বিপ্লবের পর সে আশাও শেষ হয়ে গেছে। অপরদিকে পাকিস্তানের F-17 ফাইটার জেটের আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা বৃদ্ধির ক্ষেত্রে তীব্র মনোবেদনায় ভুগছে ভারত। কারণ 2025 সালের 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাম সন্ত্রাসী হামলার জের ধরে ভারত মে মাসে আগ্রাসন চালায় পাকিস্তানের বিরুদ্ধে।
এর বিপরীতে পাকিস্তান ক্ষিপ্র গতিতে জবাব দেয় ভারতের বিরুদ্ধে এবং মাত্র 5 ঘন্টার রাতের যুদ্ধে পাকিস্তান ভূপাতিত করে ভারতের 6 থেকে 7টি যুদ্ধবিমান। মে মাসের এই যুদ্ধের পরই বিভিন্ন দেশ আগ্রহী হয়ে ওঠে পাকিস্তানের J-17 ফাইটার জেট কেনার বিষয়ে। J-17 ফাইটার জেট কিনতে গিয়ে বিভিন্ন দেশ আগ্রহী হচ্ছে পাকিস্তানের প্রশিক্ষণ মূসক নামক বিমান, ড্রোন বিমান, এয়ার টু এয়ার মিসাইল সিস্টেম সহ মাঝারি মানের আরও অনেক সমরাস্ত্রের বিষয়। আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক সমরাস্ত্র বাজারে পাকিস্তান আবির্ভূত হতে যাচ্ছে মাঝারি শক্তির সমরাস্ত্রের অন্যতম সরবরাহকারী দেশে। পাকিস্তান বর্তমানে মাসে 2টি J-17 ফাইটার জেট নির্মাণ করছে। চলতি বছরই তারা মাসে 4 থেকে 5টি J-17 ফাইটার জেট নির্মাণ শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক চাহিদা বৃদ্ধির কারণে। অর্থনৈতিকভাবে চরম দুর্দশাগ্রস্ত দেশটির জন্য সমরাস্ত্র খাত আবির্ভূত হতে যাচ্ছে দেশটির অন্যতম রপ্তানি খাত হিসেবে। অনেক বিশ্লেষকের মতে সমরাস্ত্র রপ্তানি খাতে পাকিস্তানের আকস্মিক এই উত্থানের পেছনে মূল ভূমিকা পালনকারী হিসেবে কাজ করছে মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আগ্রাসনের ঘটনা। ভারত যদি তখন এ কাণ্ড না করত তাহলে পাকিস্তানের J-17 এভাবে বিশ্ব সমরাস্ত্র বাজার দখল করতে পারত না। বর্তমানে আজারবাইজান ও লিবিয়া পাকিস্তান থেকে J-17 ফাইটার জেট সহ শতাধিক যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে। এছাড়া সৌদি আরব, সুদান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মরক্কো, ইথিওপিয়া, নাইজেরিয়া সহ আরও কয়েকটি দেশের সাথে এই বিমান বিক্রির আলোচনা অ্যাডভান্স পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করেছে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম। পাকিস্তানের J-17 ফাইটার জেট একটি অ্যাডভান্স 4.5 জেনারেশন মাল্টিরোল ফাইটার জেট, কিন্তু বিমানটির দাম সমমানের পশ্চিমার সমস্ত যুদ্ধবিমানের অর্ধেকেরও অনেক কম, তথা 25 থেকে 40 মিলিয়ন ডলার। অথচ এই বিমানের আঘাতে ভূপাতিত ফ্রান্সের রেফালে ফাইটার জেটের দাম 115 মিলিয়ন ডলার থেকে 140 মিলিয়ন ডলার। সমস্ত আধুনিক উইপন সিস্টেম সহ রপ্তানিযোগ্য একটি রেফালে ফাইটার জেটের দাম পড়ে 285 মিলিয়ন ডলার। অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলছে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ত্রিদেশীয় প্রতিরক্ষা জোট বা ইসলামিক ন্যাটো গঠনের কাজ। মঙ্গলবার টাইমস অফ ইসলামাবাদের খবরে বলা হয়েছে, জোটে তুরস্ককে অন্তর্ভুক্ত করতে গত এক মাসে 17 বার বৈঠক হয়েছে 3 দেশের কর্মকর্তাদের মধ্যে। প্রকাশিত খবরে বলা হয়েছে, এটা কেবল একটি প্রতিরক্ষা চুক্তি হবে না, বরং বাণিজ্য সহ সার্বিক বিভিন্ন দিক দিয়ে 3টি দেশের মধ্যে যত বেশি সম্ভব নিবিড় সম্পর্ক স্থাপন করা যায় সে চেষ্টা চলছে। ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির ফলে চলমান বিশ্ব ব্যবস্থা যেভাবে ওলটপালট হয়ে গেছে, তাতে 3টি দেশই নিজেদের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ করার প্রয়োজনীয়তা অনুভব করছে গভীরভাবে। প্রকাশিত খবরে বলা হয়েছে, 3টি দেশেরই উন্নয়নের অমিত সম্ভাবনা রয়েছে। সৌদি আরবের রয়েছে বিপুল জ্বালানি উৎস, পাকিস্তানের রয়েছে বিপুল সস্তা শ্রম শক্তি এবং পারমাণবিক নিরাপত্তা। অপরদিকে তুরস্কের রয়েছে আধুনিক সমরাস্ত্র সহ বিভিন্ন খাতে প্রযুক্তিগত সক্ষমতা। তুরস্কের রয়েছে শতাধিক সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান, যার মধ্যে অন্তত 2 ডজন প্রতিষ্ঠান রয়েছে যাদের নাম আছে বিশ্বের শীর্ষ 100 সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের তালিকায়। 3টি দেশে কিভাবে একে অপরের মাধ্যমে সর্বোচ্চ সহযোগিতা এবং পারস্পরিক লাভবান হতে পারে তার সব বিষয় নিয়ে নিবিড় আলোচনা চলছে। সমর বিশ্লেষকদের মতে 3টি দেশ নিবিড় প্রতিরক্ষা সহযোগিতা গড়ে তুলতে পারলে ভবিষ্যতে তারা হতে পারে বিশ্বের অন্যতম সমরাস্ত্র রপ্তানিকারক দেশে। বিশেষ করে মুসলিম দেশগুলোর সমরাস্ত্র বাজার দখল করতে সক্ষম হবে তারা। টাইমস অফ ইসলামাবাদের খবরে বলা হয়েছে, তুরস্ক পাকিস্তান চেষ্টা করছে ইসলামিক ন্যাটোতে বাংলাদেশকে যুক্ত করতে, তবে এ বিষয়ে দেশটির সিদ্ধান্ত 12 ফেব্রুয়ারির পরে হতে পারে। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, ইরানের সম্ভাব্য হামলা থেকে এখনও সরে আসেনি ডোনাল্ড ট্রাম্প। নিউজ ন্যাশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি আমাকে হত্যার জন্য আক্রমণ করে তাহলে গোটা ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে, গোটা ইরানকে উড়িয়ে দেওয়া হবে। ইরান নামক কোনো দেশ আর পৃথিবীতে থাকবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে আক্রমণ করে তাহলে ইরানের যা সামর্থ্য আছে তাই নিয়ে আমরা সর্বোচ্চ উপায়ে মোকাবেলা করব, কারণ ইরান কখনো শত্রুর কাছে মাথা নত করে না। আমরা হয় মরে যাব, না হয় মাথা উঁচু করে টিকে থাকব, কিন্তু শত্রুর কাছে আত্মসমর্পণ করব না। গাজা যুদ্ধ পরবর্তী পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত একটি সামরিক বেসামরিক সমন্বয় কেন্দ্র নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে সন্দেহ ও অসন্তোষ দেখা দিয়েছে। কূটনীতিকদের বরাতে জানা গেছে, কয়েকটি ইউরোপীয় দেশ এই কেন্দ্রটিতে আর আগের মতো জনবল পাঠাবে কিনা তা পুনর্বিবেচনা করছে। তাদের অভিযোগ, কেন্দ্রটি গাজায় মানবিক সহায়তা প্রবাহ বাড়াতে বা বাস্তব কোনো রাজনৈতিক পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছে।
সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার বা সিএমসিসি গত অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে প্রতিষ্ঠিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধ বন্ধের পরিকল্পনার অংশ হিসেবে এর দায়িত্ব ছিল ইসরায়েল হামাস যুদ্ধবিরতি পর্যবেক্ষণ, গাজায় ত্রাণ প্রবেশ সহজ করা এবং যুদ্ধ পরবর্তী গাজার জন্য নীতিমালা প্রণয়নের সহায়তা করা। জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, মিশর ও সংযুক্ত আরব আমিরাত সহ বহু দেশ এখানে সামরিক পরিকল্পনাবিদ ও গোয়েন্দা কর্মকর্তা সহ প্রতিনিধি পাঠায়, যাতে গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনায় প্রভাব রাখা যায়। কিন্তু রয়টার্সকে দেওয়া 8 জন বিদেশি কূটনীতিক জানান, বড়দিন ও নববর্ষের ছুটির পর থেকে কয়েকটি ইউরোপীয় দেশের কর্মকর্তারা আর এই কেন্দ্রে ফিরে যাননি। এক পশ্চিমা কূটনীতিক একে দিকহীন বলে মন্তব্য করেন। আরেকজন বলেন, সবাই মনে করে এটি এক প্রকার বিপর্যয়, কিন্তু বিকল্প নেই। এই পুনর্বিবেচনা ট্রাম্প প্রশাসনের অপ্রচলিত পররাষ্ট্রনীতির কারণে যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে বাড়তে থাকা অস্বস্তির আরেকটি ইঙ্গিত। সিএমসিসি পরিচালনা করেন একজন মার্কিন জেনারেল, যেখানে মার্কিন ও ইসরায়েলি সামরিক সদস্যরাও রয়েছেন। ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম ধাপে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা থাকলেও ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলা এবং গাজায় সহিংসতা অব্যাহত থাকায় এর কার্যকারিতা প্রশ্নের মুখে পড়েছে। পরিকল্পনার পরবর্তী ধাপে গাজার জন্য একটি বোর্ড অফ পিস গঠনের কথা বলা হয়েছে, যা নীতি তদারক করবে। তবে সেক্ষেত্রে সিএমসিসির ভূমিকা থাকবে কিনা তা স্পষ্ট নয়। কূটনীতিকরা জানান, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় মানবিক সহায়তা উল্লেখযোগ্যভাবে বাড়েনি, যদিও হোয়াইট হাউস ভিন্ন দাবি করেছে। অনেক ট্রাক আসলে বাণিজ্যিক পণ্য বহন করছে, আর ইসরায়েল কার্যত ত্রাণ নীতির নিয়ন্ত্রণ নিজের হাতেই রেখেছে। ডুয়াল ইউজ বা দ্বৈত ব্যবহারযোগ্য সামগ্রীর ওপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়নি, যার মধ্যে শরণার্থীদের তাঁবুর জন্য প্রয়োজনীয় ধাতব খুঁটিও রয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ অবশ্য বলছে, মানবিক ট্রাককে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং বিকল্প হিসেবে কাঠের খুঁটির মতো উপকরণ আনার চেষ্টা চলছে। তবু ইউরোপীয় কূটনীতিকদের মতে সিএমসিসি যে নানা নীতিপত্র তৈরি করেছে সেগুলো আদৌ বাস্তবায়িত হবে কিনা তাও নিশ্চিত। আনুষ্ঠানিকভাবে কেন্দ্রটি ছাড়ার সম্ভাবনা কম, কারণ এতে ট্রাম্পের অসন্তোষের ঝুঁকি রয়েছে এবং ইসরায়েলের প্রভাব আরও বাড়তে পারে। তবে গাজার মানুষের স্বার্থ রক্ষায় ইউরোপীয় উপস্থিতি কতটা কার্যকর হচ্ছে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। ব্রিটেন ও চীন আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বেইজিং সফরকে কেন্দ্র করে গোল্ডেন ইরা বা স্বর্ণযুগের ব্যবসায়িক সংলাপ পুনরুজ্জীবিত করতে যাচ্ছে। এই উদ্যোগ সম্পর্কে অবগত 3টি সূত্র জানিয়েছে, উভয় দেশের শীর্ষ নির্বাহীরা এতে অংশ নেবেন। এই সংলাপের অংশ হিসেবে পুনর্গঠিত হতে যাচ্ছে ইউকে চায়না সিইও কাউন্সিল, যেখানে যুক্তরাজ্যের পক্ষ থেকে অ্যাস্ট্রাজেনেক, বিপি, এইচএসবিসি, ইন্টারকন্টিনেন্টাল হোটেলস গ্রুপ, জাগুয়ার ল্যান্ড রোভার, রোলস রয়েস, স্ট্রোডার্স ও স্ট্যান্ডার্ড চার্টার্ডের মতো বড় প্রতিষ্ঠান যুক্ত হওয়ার কথা রয়েছে। চীনের পক্ষ থেকে থাকতে পারে ব্যাংক অফ চায়না, চায়না কনস্ট্রাকশন ব্যাংক, চায়না মোবাইল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অফ চায়না, চায়না রেল অ্যান্ড রোলিং স্টক কর্পোরেশন, চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা BYD। এই কাউন্সিলের ধারণাটি প্রথম আসে 2018 সালে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ও চীনা প্রধানমন্ত্রী লি কেচিয়াংয়ের সময়, যখন দুই দেশ সম্পর্ককে গোল্ডেন ইরা বলে আখ্যা দিত। সূত্রগুলো বলছে, স্টারমারের সফর অনেকটাই নির্ভর করছে লন্ডনে ইউরোপের সবচেয়ে বড় চীনা দূতাবাস নির্মাণের বিষয়ে মঙ্গলবার অনুমোদনের ওপর। এই সিদ্ধান্ত সাম্প্রতিক হওয়ায় সফরের অন্যান্য বিষয় এখনো চূড়ান্ত হয়নি। এমনকি কাউন্সিলের ইংরেজি নাম কি হবে তা নিয়েও আলোচনা চলছে। ব্রিটিশ সরকারের নামের মধ্যে সিইও শব্দটি রাখতে অনিচ্ছুক, যদিও চীন 2018 সালের চীনা নামই রাখতে চায়। এ সফর হলে এটি হবে 2018 সালের পর কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর। স্টারমার এর মাধ্যমে আগের রক্ষণশীল সরকারের কঠোর অবস্থান থেকে সরে এসে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছেন। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির মতো আন্তর্জাতিক ইস্যু সফরকে প্রভাবিত করতে পারে বলেও সূত্রগুলো সতর্ক করেছে। দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন রায়ে একটি আদালত সাবেক প্রধানমন্ত্রী হন ডাকসুকে 23 বছরের কারাদণ্ড দিয়েছে। বুধবার ঘোষিত এই রায়ে তার বিরুদ্ধে অভ্যুত্থান সহ একাধিক গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে, যা সরাসরি সাবেক প্রেসিডেন্ট হন সুক ইয়েলোর 2024 সালের ডিসেম্বর মাসে সামরিক আইন ঘোষণার ঘটনার সঙ্গে যুক্ত। হন ডাকসু ছিলেন সেই সময় সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার কেন্দ্রে এবং আদালতের মতে তিনি সামরিক আইন ঘোষণাকে কার্যত বৈধতা দিতে সহায়তা করেছেন। বিচারক রায় বলেন, সামরিক আইন জারির আগে সংবিধান অনুযায়ী যে বৈধ মন্ত্রিসভা প্রক্রিয়া অনুসরণ করার কথা ছিল
হন তা নিশ্চিত করতে ব্যর্থ হন এবং বরং রাষ্ট্র ক্ষমতার অপব্যবহারে নীরব সমর্থন দেন। এই আচরণকে আদালত গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে একটি গুরুতর ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করেছে। ৭৬ বছর বয়সী হন ডাকসু এর রায়ের মাধ্যমে সামরিক আইন সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হওয়া প্রথম সাবেক মন্ত্রিসভার সদস্যে পরিণত হলেন, যা আইন বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে একই ঘটনার সঙ্গে যুক্ত অন্য শীর্ষ কর্মকর্তাদের বিচার প্রক্রিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে। আদালত আরও উল্লেখ করে যে সামরিক আইন ঘোষণার ফলে নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভীতি ও অস্থিরতা তৈরি করা হয়েছে। যদিও হন ডাকসু তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছিলেন এবং দাবি করেছিলেন যে তিনি প্রেসিডেন্টের সিদ্ধান্তের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না, তবুও স্বাক্ষর প্রমাণ ও নথিপত্র বিশ্লেষণ করে আদালত ভিন্ন সিদ্ধান্তে পৌঁছায়। এই রায় দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং সাবেক প্রেসিডেন্ট হন সুক ইয়েলো সহ সামরিক আইন জারির সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধে চলমান মামলায় এর প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। সামগ্রিকভাবে এই রায় একটি স্পষ্ট বার্তা দেয় যে গণতন্ত্র ও সংবিধান লঙ্ঘনের দায়ে ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তিরাও আইনের ঊর্ধ্বে নন। ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে প্রথমবারের মতো অক্টোবরের যুদ্ধবিরতির পর জোরপূর্বক উচ্ছেদ নির্দেশ দিয়েছে। মঙ্গলবার স্থানীয় বাসিন্দা ও হামাসের পক্ষ থেকে জানানো হয়, ইসরায়েলি সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণাধীন এলাকা সম্প্রসারণ করছে বলেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খান ইউনিসের পূর্বে বানি সুহাইলা এলাকায় বসবাসকারী বাসিন্দারা জানান, সোমবার আল রেকেব পাড়ার তাবু শিবিরে থাকা বহু পরিবারের উপর লিফলেট ফেলা হয়, যেখানে তাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এসব পরিবার মূলত আগের দফার হামলা ও ধ্বংসযজ্ঞের পর বাস্তুচ্যুত হয়ে সেখানে আশ্রয় নিয়েছিল। লিফলেটে উল্লেখ করা হয়, ওই এলাকা সামরিক অভিযানের আওতায় আসছে এবং নিরাপত্তার স্বার্থে সবাইকে সরে যেতে হবে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী কোনো নির্দিষ্ট আশ্রয়স্থল বা বিকল্প ব্যবস্থার কথা না জানিয়ে এমন নির্দেশ দেওয়ায় পরিবারগুলো চরম অনিশ্চয়তায় পড়েছে। নারী, শিশু ও বৃদ্ধদের নিয়ে কোথায় যাবে এই প্রশ্নের কোনো উত্তর নেই। হামাসের এক মুখপাত্র এই উচ্ছেদ আদেশকে যুদ্ধবিরতির চেতনার পরিপন্থী বলে আখ্যা দিয়ে বলেন, ইসরায়েল পরিকল্পিতভাবে ভূমি দখল ও জনসংখ্যা স্থানান্তরের নীতি অনুসরণ করছে। তিনি আরও বলেন, বেসামরিক জনগণকে লক্ষ্য করে এমন পদক্ষেপ মানবিক আইনের লঙ্ঘন। অন্যদিকে ইসরায়েলি সামরিক সূত্র দাবি করেছে, তাদের অভিযানের উদ্দেশ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা ঠেকানো। তবে বাস্তবে এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপরই। তাঁবুতে থাকা পরিবারগুলো আবারও গৃহহীন হয়ে পড়ছে। খাদ্য, পানি ও চিকিৎসার মতো মৌলিক চাহিদার আরও সংকটাপন্ন হচ্ছে। যুদ্ধবিরতির পর এই প্রথম জোরপূর্বক উচ্ছেদের ঘটনায় গাজার দক্ষিণাঞ্চলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ভবিষ্যতে সহিংসতা বাড়ার আশঙ্কা জোরালো হয়েছে। জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যার দায়ে তেতসুয়া ইয়ামাগামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। 2022 সালে প্রকাশ্য দিবালোকে আবেকে গুলি করে হত্যার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছিল। ঘটনার 3 বছরেরও বেশি সময় পর বুধবার নারা শহরের একটি আদালতে বিচারক শিন ইচি তানাকা এই রায় ঘোষণা করেন। 45 বছর বয়সী ইয়ামাগামি আদালতে স্বীকার করেছিলেন যে তিনি আবেকে হত্যা করেছেন। জাপানে আগ্নেয়াস্ত্রজনিত সহিংসতা অত্যন্ত বিরল হওয়ায় এই হত্যাকাণ্ড দেশটির সমাজকে গভীরভাবে নাড়িয়ে দেয়। জাপানের আইনে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তদের ক্ষেত্রে প্যারোলের সুযোগ তাত্ত্বিকভাবে থাকলেও বিশেষজ্ঞদের মতে বাস্তবে অনেক বন্দী কারাগারেই মৃত্যুবরণ করেন। প্রসিকিউশন পক্ষ ইয়ামাগামির জন্য যাবজ্জীবন সাজাই দাবি করেছিল এবং এই হত্যাকে যুদ্ধোত্তর জাপানের ইতিহাসের নজিরবিহীন বলে উল্লেখ করে, যার সামাজিক প্রভাব ছিল অত্যন্ত গুরুতর। আদালতে তারা বলেন, ইয়ামাগামির উদ্দেশ্য ছিল ইউনিফিকেশনের চার্চের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। তাদের যুক্তি অনুযায়ী আবের মতো প্রভাবশালী ব্যক্তিকে হত্যা করলে চার্চটির প্রতি জনমনে মনোযোগ ও সমালোচনা বাড়বে, এমনটাই ভেবেছিলেন অভিযুক্ত। অন্যদিকে ইয়ামাগামির আইনজীবীরা সর্বোচ্চ 20 বছরের কারাদণ্ড চেয়েছিলেন। তারা দাবি করেন, অভিযুক্তের পরিবার ইউনিফিকেশন চার্চে তার মায়ের সব সঞ্চয় দান করার ফলে চরম আর্থিক ও মানসিক কষ্টের শিকার হয়েছিল। রায় ঘোষণার দিন নারা আদালতে প্রবেশের টিকিট পেতে মানুষের দীর্ঘ লাইন দেখা যায়, যা মামলাটি ঘিরে ব্যাপক জন আগ্রহের প্রমাণ। এই হত্যাকাণ্ড জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও ইউনিফিকেশন চার্চের মধ্যকার গভীর সম্পর্ক প্রকাশ্যে আনে। দলীয় তদন্তে দেখা যায়, শতাধিক আইন প্রণেতার সঙ্গে চার্চটির যোগাযোগ ছিল, যার ফলে অনেক ভোটার এলডিপি থেকে মুখ ফিরিয়ে নেন। দক্ষিণ কোরিয়ায় 1954 সালে প্রতিষ্ঠিত ইউনিফিকেশন চার্চ তার গণবিবাহের জন্য পরিচিত এবং জাপানি অনুসারীরা তাদের
আয়ের বড় উৎস। শিনজো আবে দেশীয় রাজনীতিতে বিতর্কিত হলেও আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। স্বাস্থ্যগত কারণে 2020 সালে পদত্যাগের আগে তিনি 2 দফায় মোট 3188 দিন জাপানের প্রধানমন্ত্রী ছিলেন। সিরিয়া সরকার ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস 4 দিনের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। দেশটির উত্তর পূর্বাঞ্চলে সেনাবাহিনীর দ্রুত অগ্রযাত্রা ও এসটিএফ নিয়ন্ত্রিত এলাকা দখলের পর এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। সিরিয়ান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যা 8টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। একই সঙ্গে দামেস্ক জানায়, কুর্দিদের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টার অংশ হিসেবে প্রতিরক্ষা মন্ত্রীর সহকারী পদে নিয়োগের জন্য এসডিএফকে একজন প্রার্থীর নাম প্রস্তাব করতে বলা হয়েছে। এসডিএফ এই যুদ্ধবিরতি মেনে নেওয়ার কথা নিশ্চিত করে জানায়, তারা আক্রমণের শিকার না হলে কোনো সামরিক পদক্ষেপ নেবে না। এক বিবৃতিতে এসডিএফ জানায়, তারা রাজনৈতিক প্রক্রিয়া, আলোচনার মাধ্যমে সমাধান এবং সংলাপের প্রতি উন্মুক্ত রয়েছে এবং 18 জানুয়ারির চুক্তি বাস্তবায়নের মাধ্যমে উত্তেজনা প্রশমন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রস্তুত। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে বলে দাবি করেছে এসডিএফ। এসডিএফ-এর দাবি, সরকারপন্থী গোষ্ঠীগুলো ভারী অস্ত্র ব্যবহার করে হাসাকাহর দক্ষিণে আবিয়াত সড়কের পাশে তালবারুত গ্রামে হামলা চালিয়েছে। সংগঠনটির মুখপাত্র ফরহাদ শামি বলেন, জারকান শহরকে সাম্প্রতিক ঘটনাগুলোতে দামেস্ক ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলো তীব্র আর্টিলারি হামলার আওতায় রেখেছে। তিনি আরও দাবি করেন, রাক্কার উত্তরে অবস্থিত আল আক্তান কারাগারে সরকারপন্থী বাহিনী 5টি আত্মঘাতী ড্রোন ও ভারী গুলিবর্ষণ ব্যবহার করে আক্রমণ চালিয়েছে। গত কয়েকদিনে সিরিয়ার সরকার খুব দ্রুত এসডিএফ-এর নিয়ন্ত্রিত বেশ কয়েকটি এলাকা দখল করেছে। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্বে এটি সরকারের সবচেয়ে বড় সামরিক সাফল্য ও ক্ষমতার ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। কুর্দিরা মধ্যপ্রাচ্যের ইতিহাস, রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থার এক দীর্ঘস্থায়ী ও জটিল প্রশ্নের নাম। তারা কোনো সাম্প্রতিক রাজনৈতিক সৃষ্টির ফল নয়, বরং হাজার বছরের পুরনো এক জনগোষ্ঠী যাদের অস্তিত্ব রাষ্ট্রীয় সীমানার অনেক আগেই গড়ে উঠেছিল। মেসোপটেমিয়া সমভূমি ও পার্বত্য অঞ্চলে, অর্থাৎ আজকের দক্ষিণ পূর্ব তুরস্ক, উত্তর সিরিয়া, উত্তর ইরাক, পশ্চিম ইরান এবং আর্মেনিয়ার কিছু অংশে কুর্দিদের ঐতিহাসিক বসতি। এই বিস্তৃত অঞ্চলকে তারা কুর্দিস্তান বলে অভিহিত করে, যদিও আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো কুর্দি রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হয়নি। পৃথিবীতে প্রায় 3 থেকে 4 কোটি কুর্দি বসবাস করে, যা তাদেরকে বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রহীন জাতিগোষ্ঠীতে পরিণত করেছে। কুর্দিদের রাষ্ট্রহীনতার পেছনে ইতিহাসের একাধিক স্তর কাজ করেছে। মধ্যযুগে কুর্দিরা বিভিন্ন স্বায়ত্তশাসিত আমিরাত ও উপজাতীয় কাঠামোর মধ্যে বসবাস করত। তবে ষোড়শ শতকে অটোমান সাম্রাজ্য ও সাফাভি পারস্যের মধ্যে সংঘর্ষের ফলে কুর্দি অঞ্চল বিভক্ত হয়ে পড়ে। অটোমানরা কুর্দি নেতাদের সীমিত স্বায়ত্তশাসন দিলেও ধীরে ধীরে সেই ক্ষমতা ক্ষয় হতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের পতন কুর্দিদের জন্য এক সম্ভাবনার দ্বার খুলেছিল। 1920 সালের সেভ্রো চুক্তিতে কুর্দিদের জন্য একটি স্বায়ত্তশাসিত বা স্বাধীন রাষ্ট্রের ধারণা উঠে আসে, কিন্তু এই চুক্তি কার্যকর হয়নি। তুরস্কের নতুন প্রজাতন্ত্র গড়ে ওঠার পর 1923 সালের লুজান চুক্তিতে কুর্দি রাষ্ট্রের বিষয়টি সম্পূর্ণ বাদ দেয়া হয়। এর ফলে কুর্দিরা 4-5টি রাষ্ট্রের ভেতরে সংখ্যালঘু হিসেবে আটকে পড়ে, যেখানে প্রত্যেক রাষ্ট্রই নিজস্ব জাতীয়তাবাদী প্রকল্পের স্বার্থে কুর্দি পরিচয়কে নিয়ন্ত্রণ বা দমন করার চেষ্টা করেছে। ভাষা ও সংস্কৃতির দিক থেকে কুর্দিরা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর ইরানীয় শাখার অন্তর্ভুক্ত। কুর্দি ভাষার একাধিক উপভাষা রয়েছে, কুরমানিজ, সোরানি, পেহলওয়ানি ইত্যাদি, যা অঞ্চলভেদে ব্যবহার হয়। এই ভাষাগত বৈচিত্র্য কখনো কখনো কুর্দি জাতীয় ঐক্যের পথে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালেও একটি অভিন্ন সাংস্কৃতিক চেতনা তাদেরকে একত্রিত রেখেছে। ধর্মীয়ভাবে কুর্দিরা একরকম নয়। অধিকাংশ কুর্দি সুন্নি মুসলমান হলেও শিয়া, আলেভি, ইয়াজিদি, খ্রিস্টান সহ নানা ধর্মীয় পরিচয়ও তাদের মধ্যে রয়েছে। এই বৈচিত্র্য কুর্দি সমাজকে বহুমাত্রিক করে তুলেছে, আবার বহিরাগত শক্তির জন্য বিভাজনের সুযোগও তৈরি করে দিয়েছে।
সিরিয়ায় কুর্দিদের অবস্থান দীর্ঘদিন ধরেই প্রান্তিক ছিল। দেশটির মোট জনসংখ্যার প্রায় 10% কুর্দি হলেও রাষ্ট্রীয় পরিচয়ের ক্ষেত্রে তাদের বঞ্চনার ইতিহাস গভীর। 1962 সালে হাসাকা প্রদেশে পরিচালিত এক বিশেষ আদমশুমারিতে প্রায় 1,20,000 কুর্দিকে বিদেশি ঘোষণা করে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়। পরবর্তী প্রজন্ম সহ এই সংখ্যা কয়েক লাখে পৌঁছে যায়। রাষ্ট্রহীন এই কুর্দিরা শিক্ষা, চাকরি ও জমির মালিকানা সহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল। পাশাপাশি আরবীকরণ নীতির মাধ্যমে কুর্দি জমিতে আরব বসতি স্থাপন করা হয়, যা সামাজিক ক্ষোভ বাড়ায়। 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হলে কুর্দিরা প্রথম দিকে নিরপেক্ষ অবস্থান নেয়। তবে 2012 সালে সরকারি বাহিনী কুর্দি অঞ্চল থেকে সরে গেলে স্থানীয় কুর্দি সংগঠনগুলো প্রশাসনিক ও সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এই সময়ে পিপলস প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজি শক্তিশালী হয়ে ওঠে। আইএসের উত্থান কুর্দিদের জন্য অস্তিত্বের প্রশ্ন তৈরি করে। কোবানি যুদ্ধ কুর্দি প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে, যেখানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সহায়তায় কুর্দি বাহিনী আইএসকে পরাজিত করে। পরবর্তীতে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ গঠিত হয়, যা কুর্দিদের নেতৃত্বে হলেও আরব ও অন্যান্য জাতিগোষ্ঠীকেও অন্তর্ভুক্ত করে। আইএস বিরোধী যুদ্ধে এসডিএফের ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও তুরস্কের চোখে এটি ছিল পিকেকে-এর সম্প্রসারণ। 2024 সালের ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার নতুন রাজনৈতিক বাস্তবতায় কুর্দি প্রশ্ন আবার সামনে চলে আসে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমদ আল শারার নেতৃত্বাধীন সরকার একদিকে জাতীয় ঐক্যের কথা বলছে, অন্যদিকে এসডিএফ এর নিয়ন্ত্রিত অঞ্চল রাষ্ট্রের অধীনে আনার চেষ্টা করছে। কুর্দি ভাষাকে জাতীয় ভাষার স্বীকৃতি, নাগরিকত্ব ফিরিয়ে দেয়া এবং নওরোজকে জাতীয় ছুটি ঘোষণা নিঃসন্দেহে ঐতিহাসিক পদক্ষেপ। কিন্তু কুর্দি প্রশাসনের বক্তব্য স্পষ্ট, অস্থায়ী ডিক্রি নয়, স্থায়ী সংবিধান ও প্রকৃত ক্ষমতা বিকেন্দ্রীকরণই তাদের চূড়ান্ত লক্ষ্য। তুরস্কের কুর্দি প্রশ্ন সবচেয়ে রক্তক্ষয়ী রূপ নিয়েছে। জনসংখ্যার প্রায় 1/5 কুর্দি হলেও তুর্কি রাষ্ট্র দীর্ঘদিন তাদের অস্তিত্ব অস্বীকার করেছে। কুর্দি ভাষা ও সংস্কৃতি নিষিদ্ধ ছিল, এমনকি কুর্দি শব্দ ব্যবহারের পরিবর্তে পর্বত তুর্কি বলা হতো। এই দমন নীতির প্রতিক্রিয়ায় 1978 সালে আবদুল্লাহ ওজালানের নেতৃত্বে পিকেকে গঠিত হয় এবং 1984 সালে সশস্ত্র সংগ্রাম শুরু হয়। এই সংঘাতে হাজার হাজার মানুষ নিহত ও বাস্তুচ্যুত হয়েছে। 90-এর দশক থেকে পিকেকে স্বাধীনতার দাবি থেকে সরে এসে সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকারের কথা বললেও সশস্ত্র লড়াই পুরোপুরি থামেনি। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক কিছু সাংস্কৃতিক ছাড় দিলেও রাজনৈতিক সমাধান এখনও অনিশ্চিত। ইরানের কুর্দিরা আবার ভিন্ন বাস্তবতার মুখোমুখি। ইসলামী বিপ্লবের পর তারা কিছুটা স্বায়ত্তশাসনের আশা করেছিল, কিন্তু দ্রুতই কেন্দ্রীয় শিয়া রাষ্ট্রের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কুর্দি অঞ্চলগুলোতে বিদ্রোহ দমন করা হয় কঠোরভাবে। পিজাক সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী তেহরানের বিরুদ্ধে লড়াই চালিয়েছে। ধর্মীয় ও জাতিগত দ্বন্দ্ব এখানে আরও জটিল, কারণ অধিকাংশ ইরানি কুর্দি সুন্নি, যেখানে রাষ্ট্র শিয়া মতাদর্শে পরিচালিত। ইরাকে কুর্দিরা তুলনামূলকভাবে বেশি রাজনৈতিক অর্জন করেছে। 1991 সালের উপসাগরীয় যুদ্ধের পর আন্তর্জাতিক নিরাপত্তা বলয়ের মাধ্যমে কুর্দিরা কার্যত স্বায়ত্তশাসন পায়। কুর্দিস্তান আঞ্চলিক সরকার গঠন, নিজস্ব সংসদ ও নিরাপত্তা বাহিনী গড়ে ওঠে। তবে অভ্যন্তরীণ বিভাজন, কেডিপি ও পিইউকের দ্বন্দ্ব এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে ক্ষমতার লড়াই কুর্দি স্বপ্নকে বারবার বাধাগ্রস্ত করেছে। 2017 সালের স্বাধীনতা গণভোট কুর্দি জাতীয় আকাঙ্ক্ষার প্রকাশ হলেও এর পরিণতি ছিল কঠিন। কিরকুক হারানো, অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক দুর্বলতা। সার্বিকভাবে কুর্দি প্রশ্ন কেবল একটি জাতিগোষ্ঠীর রাষ্ট্র পাওয়ার আকাঙ্ক্ষা নয়, এটি মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ব্যবস্থার অন্তর্নিহিত সংকটের প্রতিফলন। ঔপনিবেশিক সীমারেখা, কেন্দ্রীয়তাবাদী শাসন, জাতীয়তাবাদী একরূপতা ও ভূ রাজনৈতিক স্বার্থ কুর্দিদের বারবার ব্যবহার ও বঞ্চনার শিকার করেছে। আজ সিরিয়া, তুরস্ক, ইরান ও ইরাক 4 দেশেই কুর্দিরা ভিন্ন ভিন্ন বাস্তবতায় বসবাস করলেও মূল প্রশ্ন একটাই, তারা কি সাংস্কৃতিক স্বীকৃতি ও রাজনৈতিক অধিকারের মাধ্যমে বিদ্যমান রাষ্ট্রের ভেতরেই টিকে থাকবে, নাকি ইতিহাসের কোনো এক মোড়ে আবার স্বাধীন কুর্দিস্তানের স্বপ্ন নতুন করে জেগে উঠবে? এই প্রশ্নের উত্তর এখনও অনির্ধারিত এবং সম্ভবত দীর্ঘদিন ধরেই তা মধ্যপ্রাচ্যের রাজনীতিকে প্রভাবিত করে যাবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।